শাকিব খান বুবলির কোয়ালিটি টাইমে তুমি এন্ট্রি করলা, তো বিষয়টা আসলে কি ছিল? দরজা খুলে কোয়ালিটি টাইম করছিল যে আমি এন্ট্রি হয়ে গেলাম। তোমার লজ্জা করে না? তুমি জানো না সে ম্যারিড? শাকিব খানের সাথে অপু বিশ্বাসের যে সম্পর্কের কথাটা তুমি তুলে আনলে, আমার সাথে তার একটা ব্যক্তি সম্পর্কও আছে। আপনারা শাকিব অপুকে নিয়ে কাজ করেন প্লিজ। দর্শক আমন্ত্রণ বসুন্ধরা হাউজিং নিবেদিত রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু, শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে। আমার আসলে মনে হলো যে তুমি আমাকে ফার্স্ট এইভাবে ওয়েলকাম করবে যে দর্শক আমাদের প্রোগ্রামের ইন্ট্রো দিয়ে তারপর হয়তো বলবে যে আমার বন্ধু আপনাদের সামনে আছে, তো দর্শক কনফিউজড হয়ে যেত। কারণ ঢালিউড কুইন সবাই বলে আমি তো তোমার কাছে ভালো বন্ধু, দর্শকরাও জানে যে তুমি আমার ফ্রেন্ড। একদম। কারণ আমাদের ম্যাক্সিমাম অনেক প্রোগ্রামে খেয়াল করে দেখবা যে এখন তো অনেক কিছু লিক হয়ে যায়, অনেক ভিডিওস আছে, সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভও। তো সেই জায়গা থেকে আমি অনেক জায়গায় তোমাকে বলি বন্ধু এদিকে আসো, এই রাহাত এদিকে আসো। তো ওই জায়গা থেকে আমার মনে হয় দর্শকরাও জানে যে তুমি আর আমি অনেক ভালো একজন ফ্রেন্ড। আচ্ছা, আমরা বন্ধুত্বের গল্প পরে শুনি। তার আগে দর্শকদের জানাতে চাচ্ছিলাম যে ঈদের আগে তোমার বেশ কিছু ব্যস্ততা ছিল, ফটোশুট, বিভিন্ন ওপেনিং বা সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা ছিল। তো ঈদের পরে আসলে কি নিয়ে ব্যস্ত? ঈদের আগে তো আসলে আমি না, সমস্ত আর্টিস্টই ব্যস্ত ছিল, তো আমারও ব্যস্ততা ছিল ওই রকম। ঈদের প্রোগ্রামকে ঘিরে ওপেনিং, আর আমি বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, সেইগুলো অনেক বেশি কাজ ছিল। আর ঈদের পরে ব্যস্ততা হচ্ছে আমার বেশ কিছু শোজ আছে। আমি বেশ কয়েকটা মুভি অলরেডি মানে যাকে বলে পাইপলাইনে আছে, ভেরি সুন জানতে পারবে এই বিষয়গুলো। আর ঈদের পরে প্রথম কোনো টিভি প্রোগ্রামে আসলাম, তো মানে তোমার সাথে যেটা একটা উপস্থাপক একজন আর্টিস্টের মধ্যে যে প্রোগ্রামটা হয়, এটা ফার্স্ট টাইম তোমার সাথে করতে আসলাম। আমরা খুব প্রাউড তোমাকে আমাদের স্টুডিওতে পেয়ে। একদমই না, কারণ রাইজিং বিডি এবং রাইজিং বিডি যারা দর্শক আছে তারা আমার দর্শক, আমার খুব ভালোবাসার দর্শক। সো আমার অনেক বেশি ভালো লাগছে যে তুমি ঈদের পরে ফার্স্ট তাদের সাথে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছো। আচ্ছা, অপু বিশ্বাসকে ইদানিং বলতে খুব ব্যস্ত দেখা যায়, বিভিন্ন ফটোশুট, ওপেনিং, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেশি ব্যস্ত দেখা যায়। ফিল্মের কাজ খুব কম দেখা যাচ্ছে। তো শীঘ্রই কি আসলে নতুন কোনো ফিল্মে আমরা পাবো কিনা? আসলে এই বিষয়টা না, মানে আমি ইয়েতে বলেছিলাম, ওই যে একটা বিষয় এসেছে আমি দেখলাম বেশ কিছু অনলাইন থেকে, টোটাল সব জায়গায় দেখলাম, ভিডিও ফুটেজও দেখলাম যে অপু বিশ্বাসকে সিনেমায়, তখন আমি বলেছিলাম যে আচ্ছা অপু বিশ্বাস 100 সিনেমা ক্রস করার পরেও কি আপনারা সকালবেলা এফডিসি থাকবে, দুপুরবেলা এফডিসি? দ্যাট মিনস ডেফিনেটলি আই প্রাউড, আমি সিনেমার অ্যাক্ট্রেস বড় পর্দায়, তার জন্য আমি এফডিসিই বলছি। দুপুরেও থাকবে, রাতেও থাকবে, হ্যাঁ। তো সেটাকে কিছু সংখ্যক মানুষ না ট্রোল করছে, আসলে না বুঝে। কারণ কি, তারা তো সিনেমা সম্বন্ধে ওই জ্ঞানটা নেই, বিধায় যাদের মতো করে ইয়ে করছে। আমি যেটা বলতে চেয়েছি, শুরুতেই বললাম যে আমার বেশ কয়েকটা সিনেমা কিন্তু রেডি হচ্ছে এবং ভেরি সুন আমি শুরু করব। আর সিনেমার জায়গা থেকে যে আর্টিস্ট এখন কাজ করছে বা কাজ করে যাচ্ছে, আসলে কতটুকু তারা কাজ করছে বা কতটুকু ব্যস্ততা আছে, এটাও একটা ব্যাপার। সিনেমার হল কোথায়? এবার ঈদে যে সিনেমা রিলিজ হয়েছে, আসলে হল কোথায়? যখন হল সংকট হয়েছে তখন মানুষের কি ব্যক্তি দিয়েছে যে না আমি সিনেমাটা রিলিজ করলাম না, আসলে পেল না। তো সত্য কথা বলতে না সকলেই আসলে পিছু পাহাটে, বাট আমি অপু বিশ্বাস সত্য বলির জন্যই অনেক সময় অনেকের কাছে ভালো মন্দর একটা। এবার সিনেমা কি দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে রাজকুমারটা দেখা হয়েছে, মানে শুধু রাজকুমারটাই দেখা হয়েছে। সময় পাইনি, কারণ আমার বিজনেস, আমার নতুন সিনেমার প্ল্যান। সেটা কি রাজকুমার দেখা হয়েছে, কি রাজকুমারের জন্য কি দেখা হয়েছে নাকি না ভালো লাগার জায়গা থেকে দেখা হয়েছে? সবচেয়ে বড় কথা কি, যে সিনেমা থেকে আমি কিছু শিখতে পারবো, যে সিনেমা থেকে আমি কিছু জানতে পারবো, অবশ্যই তো সেই সিনেমাই দেখবো। সেটা রাজকুমার হতে পারে অথবা সত্যের মৃত্যু নিয়ে সিনেমাটাও হতে পারে, হয়তো বা সেকেন্ড টাইম দিলে আমি তাই দেখবো। পর্দার রাজকুমারের সাথে 100-র মতো সিনেমা তোমার করা হয়েছে না, 70 মতো সিনেমা করা হয়েছে। তো সেই জায়গা থেকে পর্দায় যখন শুধু একা রাজকুমারকে তুমি যখন দেখলা, তখন আসলে কেমন মনে হয়েছে? নিজেকে একটু খারাপ লাগছে কিনা যে এখানে তো আমি থাকতে পারতাম না? এটা এক্সপেকটেশন আমি মোটেও করি না, কারণ আমি মনে প্রাণে একজন শিল্পী। একজন শিল্পীকে শিল্পী মনে হওয়া উচিত, কারণ শিল্পী বুঝবে কোন গল্পের কি মর্যাদা। সো যখন যে ক্যারেক্টার গল্প ডিমান্ড করে তখন ডেফিনেটলি সেটা করা উচিত। আচ্ছা, মানে আমরা যদি সরাসরি বলি যে আমরা কি আসলে আবার শাকিব খান অপু বিশ্বাস এই জুটি কি আসলে দেখতে পাবো কিনা?
দর্শক যদি চায়, দর্শক তো মানে সবসময় চায়, আই থিঙ্ক এখন যারা দেখতেছে তারাও হয়তো বলতেছে যে হ্যাঁ আমরা চাই। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের প্রযোজক, যেহেতু শাকিব খান বিগ সুপারস্টার আনডাউটলি, সো ওনাকে হ্যান্ডেল করার মতো প্রযোজক এবং প্রযোজকের উদ্যোগের জায়গা থেকে উপবিশ্বাস থাকতে হবে, তাহলে হয়তো। আচ্ছা, তার মানে দাঁড়ালো কি শাকিব খান উপবিশ্বাস জুটি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো হয়তো, যদি দেখা যাক সব ব্যাটে বলে প্রযোজক ডিরেক্টর, কারণ আমার সাইড ডেফিনেটলি কোনো প্রবলেম নেই, আশা রাখি শাকিব খানের সাইডও প্রবলেম নাই। আই থিঙ্ক এটা যদি কোনো প্রযোজক দেখে কালকেই টাকা নিয়ে চলে আসবে যে ফিল্ম তৈরি করার জন্য। তার মানে কি দাঁড়ালো যে শাকিব খান উপবিশ্বাসের সম্পর্কটা এখন খুবই ভালো যাচ্ছে বা ভালো? এটা তো কাজের কথা বলছি আমরা, সম্পর্ক জায়গাটা তো অবশ্যই অন্য জিনিস। আমি তো আসলে ব্যক্তি জীবন আর অন্যদের মতো তো পার্সোনালিটি আর প্রফেশনালিটি তো এক করতে পারবো না। পার্সোনালিটি হচ্ছে আমার ব্যক্তি জীবন, যেটা শাকিব খানের সাথে উপবিশ্বাসের যে সম্পর্কের কথাটা তুমি তুলে আনলে, এটা তো পার্সোনালিটির মধ্যে পড়ে। সেটা ডেফিনেটলি আমার সাথে তার একটা ব্যক্তি সম্পর্কও আছে, আমার সন্তানের বাবা। আর একটা যে শাকিব খানকে ঘিরে দর্শককে ঘিরে বললো, সেটা তো একজন অ্যাক্ট্রেস শাকিব খান, একজন সুপারস্টার শাকিব খান, তো সেই জায়গার এক্সপেকটেশনটা তো অন্যরকম না। এখন তোমাদের ব্যক্তি জীবনে যদি কোনো টানাপোড়েন থাকে, সেক্ষেত্রে তো আর পর্দায় জুটি বাঁধা তো আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জায়গায় যদি টানাপোড়েন না থাকে তাহলে তো জুটি বাঁধাটা সহজই। এবং আমি যতদূর জানি অসংখ্য প্রোডিউসার আছে যারা আসলে বসে আছেন যে এই ধরনের জুটি হলে তারা লুফি নেবে। না, তুমি বলে দাও যে আপনারা সাকিব অপুকে নিয়ে কাজ করেন প্লিজ। না, আমি জানি, আমি যেহেতু ফিল্মের ঘোরাফেরা করি, আমি জানি বসে আছে, তোমরা রাজি হলেই তারা টাকা ঝুলি নিয়ে চলে আসবে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। না, যে কথা বলছিলা যে তুমি ব্যক্তি বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছ না, এটা আমরাও জানি যে বিভিন্ন সময় তুমি তোমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলতে না চাইলেও আসলে চলে আসছে বিভিন্ন ইস্যুর কারণে। তো এই যে চাচ্ছ না তারপরও যে চলে আসে, এর জন্য তুমি আসলে মানে কখনো? এক বাক্যে বলতে চাইবো, আমার একটা ভয়েস রেকর্ড মনে হয় সোশ্যাল মিডিয়াতে আছে, কোনো একটা প্রতিনিধির কাছে আমার দেয়া। আমি লজ্জিত আর বিরক্ত। দেখো বন্ধু, একটা কথা বলি, আমার একটা ছোট্ট এক্সপেরিয়েন্স শেয়ার করি। এটা কখনো বলা হয় নাই। সেটা হচ্ছে যে আমার সাথে যখন তার একটু প্রেম বা খুনসুটি, তাকে আমার একবার ধরার হয়েছিল, সুযোগ হয়েছিল। আমি যে তাকে ধরেছি, তখন আমাদের বিয়ে হয় নাই অবশ্য। তো খুব অল্প সময়ের জন্য হয় না যে কি হয়, ওই প্রেমের সময়টা আমার মনে হয় সবাই মেলাতে পারবে। একটু সুযোগ পেলে বা একটু ছায়া পেলেও মনে হচ্ছে ছায়াটা হেঁটে আসছি, খুব ভালো লেগেছে। তো ঠিক ওই সময় মনে করে একবার তাকে আমি ধরেছিলাম হাতটা। তো ওইটা ধরার যে আমার একটা অনুভূতি, কি যে আনন্দ, আমি এই আনন্দ প্রকাশ করতে পারিনি। কেন জানো? লজ্জায়। কারণ আমি একটা ছেলের হাত ধরেছি। আচ্ছা, এখন অনেকে বলতে পারে নাটক করছে, সে তো অনেক নাচ করতো, অনেক ছেলের হাত ধরতো। হ্যাঁ, ওটার বিষয়টা আলাদা। আর সে যেহেতু আমার ভালোবাসার মানুষ, তার আমি একবার হাত ধরতে পেরেছি বা তার কাছাকাছি চোখে চোখে দেখেছি, ওই ফিলিংসটা না, হ্যাঁ ডেফিনেটলি। তো ওই ফিলিংসটা না আমি না আমার মাকে শেয়ার করতে পারিনি, কারণ আসলে যে একটা চোখু লজ্জা থাকে না, মা তো। সরাসরি যদি বলি যে শাকিব খান বুবলির কোয়ালিটি টাইমে তুমি এন্ট্রি করলা, তো বিষয়টা আসলে কি ছিল? দরজা খুলে কোয়ালিটি টাইম করছিল যে আমি এন্ট্রি হয়ে গেলাম সিনেমার মতো। তাই তো মনে হলো যে আসলে যে ভিলেন নায়িকাকে এই না ছাড় ছাড় ছাড়, হিরোকে দাম প্রিয় আমি এসে গেছি, কিছু হবে না, ব্যাপারটা এরকম। মানে সেদিন আসলে কি হয়েছিল, বিষয়টা কি হয়েছিল তোমার ভাষ্যের মধ্যে আমরা শুনতে যাচ্ছি, যেটা বুবলি বলছিল যে তাদের কোয়ালিটি টাইমে তুমি ঢুকে গেছিলা। হ্যাঁ, আমি এইটা ভয়েস মেসেজ দিয়েছি। আসলে ওনার লজ্জা নাই দেখে উনি অনেক কিছুই বলতে পারে। উনি রাত 3টায় অনেক কথা এবং 3টার গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে এটা শুনতে চাচ্ছিলাম যে আসলে ওই দিনকে কি হয়েছিল। প্রথম রোজার দিন ছিল এবং বাবুর যে হচ্ছে ফুপার ফেসবুক দেখলেই দেখবা যে ওই দিনে যে আমার আস্ত খাসির যে কথাটা, এখন তো অনেক ধরনের স্পেশাল ডালা পাওয়া যায় অনলাইনগুলো বা রেস্টুরেন্টগুলো করে থাকে। তো বিশেষ দিনগুলোতে আসলে বিশেষ খাবারই আমরা অর্ডার করব, এইভাবে অর্ডার করা হয়েছিল। তো অর্ডার করার কারণে ওটা নিয়ে আমরা অনেক প্ল্যানিং ছিল। আমি অনেক আগে থেকেই ছিলাম, খাবার তো আর হঠাৎ করে আমি নিয়ে যাইনি। ওটা দিয়ে ইফতারও হয়েছে। তো প্রবাবলি ইফতারের পর সে একটা কিছু খেতে চেয়েছে। তো সে একটা যখন খেতে চেয়েছে তখন আমি অফিসে ছিল, কারণ ইফতারটা করে সে অফিসে গেছে হচ্ছে গিয়ে যে স্টাফরা ছিল, আর একটা কি জানি কাজ ছিল তার একটা। তো অফিসে গেছে, তো আমি অফিস থেকে বের হওয়ার সময় না গেটের বাহিরে ওনার
মেকআপ আর্টিস্টকে দেখি। তো উনি মেকআপ আর্টিস্ট তো আমাকে দেখে না ভূত দেখার মতো হয়ে গেছে, মানে হঠাৎ করে। তার মানে কি আমি আগে ছিলাম? এটাই তো ওই মেকআপ আর্টিস্টকে ডাকো একদিন কখনো, ওর স্টেটমেন্ট নিলে ও ঠিক বলে দিতে পারবে। তো ও তো আমার ভূত দেখছে, তো আমি ওকে আমি বললাম ভয় পাওয়ার কি আছে, হ্যাঁ বেটা, এই কথা বলে আমি উপরে বাসার দিকে চলে গেছি। তো সেই জিনিসটা যেটা খেতে চেয়েছিল বা যেটা চেয়েছিল সেটা আমি প্রিপারেশন করতে যাই। করতে গিয়ে একটা ডিশের প্রিপারেশনতে মিনিমাম 30 মিনিট লাগে। এরপরে আমার কাছে মনে হচ্ছে ও যখন আসছে তাহলে হয়তো বা বাবুও ছিল। সো আমি ভেবেছিলাম যে ওই প্রিপারেশনের সাথে বাবুর কোনো স্পেশাল নাগেট থাকে, যেহেতু জয়ের একটা খাবার আনা হয়েছিল, নামিরা ছিল, ফারহান ছিল, ওদের জন্য আবার একটু এক্সট্রা কিছু করা হয়েছিল, তো নিব কি না। তো তখন আবার যেহেতু বাবুর দাদিকে বললাম, তো উনি আবার বললো যে আমরা তো বলতে পারছি না আসলে খাই কিনা। ইনফ্যাক্ট আমরা বীরের জন্য তুমি খাবার নিয়ে আসার কথা বলছো। হ্যাঁ আমি বললাম যেহেতু দেখেছি, আমি তো পজিটিভ। উনি এটা কিভাবে বললেন, কেন বললেন, এটা উনিই ভালো ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে আমি খুবই বিরক্ত এবং লজ্জিত। মানে আমার আলহামদুলিল্লাহ, আমি উপর আল্লাহর কাছে প্রথম মানে উইথ ক্যামেরা বলতে চাই যে আমি অনেক বেশি হ্যাপি আজকে আমার মা পৃথিবীতে বেঁচে নাই। কারণ আমার মুখ থেকে এই কোয়ালিটি টাইমের ব্যাখ্যা দিচ্ছি, আমার মা আমাকে স্ক্রিনে এসে পেটাতো, এটা হচ্ছে আমার মার শিক্ষা। এটা যদি আমি বলে থাকি, আমার পুরনো যে প্রযোজকরা আছে, কথা দাও সাথী হবে, মানে সোহান ভাইও অবশ্য গত হয়েছেন, তারপরে তোমার জন্য মরতে পারি, শাফি ইকবাল ভাই, একটু জিজ্ঞেস করে দেখো, আমার মা স্ক্রিনে এসে একদম লাঠি দিয়ে পেটাতো যে অভদ্র মহিলা, অভদ্র মেয়ে, তোকে আমার পেটে ধরছি, মানে পায়ে লাথি দিয়ে বের করে দিত যদি এই কোয়ালিটি টাইমটা আমি এক্সপ্লেন করতে এসেছি, কাজের কথা বাদ দিয়ে। তো যাই হোক, তো পরবর্তী সময় আমি এসে জাস্ট গেট নক করছি, উনি খুলে দিয়েছে, আর খান তো স্ট্রেট নাক দেখে ঘুমাচ্ছে। আচ্ছা, তুমি গেট নক করার পরে বুবলি গেট খুলে দিয়েছে? হ্যাঁ, গেটটা মানে অলমোস্ট মনে হয় খোলাই ছিল না কিছু একটা, আর সামনে মানে টেবিলের মতো তো একটা আছে রুমে, তো ওইখানে হচ্ছে চেয়ার লাগানো, আর ওটা তো বেডরুম না, মানে আমি একবার কেউ তো বেডরুম না। আচ্ছা, তারপরে তো এই তো উনি কোয়ালিটি টাইম সব কিছু বললো, এবং ওখানে দুজন ছিল, তোমার হচ্ছে কি বলে ওর সাথে যে থাকে, এবং ওনার ছেলে, মানে 3জন ছেলেও ছিল, আর আমি একা, বা আমি আর জয় ছিলাম না। আর অফিস এরিয়া তো, মানে অফিস এরিয়া, আর অফিস এরিয়া তো একটা যে কোনো ধর্মের জন্য অনেক বেশি লক্ষ্মী এবং পাক পবিত্র একটা জিনিস। আর বাচ্চাটা অনেক ছোট, কোয়ালিটি টাইম সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, সে অনেক ছোট, আর এখনো ওই বুদ্ধিটা তার আসেনি যে কোনটা কোয়ালিটি টাইম কোনটা কি। আর আমি তো যাইনি, আমি যখন যেতে নিয়েছি তখন আমার হচ্ছে গিয়ে ননদের মেয়েটা নামিরা, ও আমার সাথে আসছে। তো আমি কোথায়, উনি ব্যাখ্যাটাই তো দিল ভুল। প্রথমত কোয়ালিটি টাইম ওটা ফার্স্ট রোজার দিন, আর সেকেন্ড কথা হচ্ছে আমি আর জয় নাকি এসে ধাপাস করে খুলে দিয়েছি, বাট আমার সাথে ছিল আমার ননদের মেয়ে। আর থার্ড হচ্ছে আমি সেই প্রিপারেশনটা ছিল আমার দুপুর থেকে, হ্যাঁ, আর এটা একটু অনলাইন খাবার ছিল, আর যেহেতু আমি সকালে মাংসটা কিনে দিয়ে আসছি, খাসিটা, তো সবকিছু মিলে না ওনার টোটাল তথ্যটাই ভুল ছিল। উনি আসলে আমার মনে হয় অস্তিত্ব সংকটে ভুগছে, তার জন্য উনি বারবার কোয়ালিটি টাইমটা আনছে। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা হাউজিং নিবেদিত রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ততক্ষণে সঙ্গেই থাকুন। ঢাকার যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে কার্যকরী ও আধুনিক মাধ্যম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল কানেক্টিং পয়েন্ট থেকে স্মার্ট সিটি বসুন্ধরা আবাসিক এলাকার দূরত্ব মাত্র 2 মিনিট। তাই যোগাযোগ অবকাঠামোর অনন্য এক উচ্চতায় আজ বসুন্ধরা হাউজিং। আজই বুকিং দিন আপনার আগামীর বিনিয়োগের ঠিকানায় স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিংয়ে। বসুন্ধরা হাউজিং। দর্শক, ফিরে এলাম বিরতি শেষে, সঙ্গে আছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আচ্ছা, আমরা একটা ভয়েস কলের রেকর্ডের কথা অনেকদিন আগে, অনেকদিন বলতে বেশ কিছু শাকিব খানের না, শাকিব খানের ভয়েস কল কথা পরে আসতেছি। তোমার সাথে ফারজানা মুন্নির যে ভয়েস কলটা যে ভাইরাল হলো, তো ওটা আসলে বিষয়টা কি ছিল? যে বিষয়টা ছিল কি, আমি এবার বলি যেহেতু সুযোগ হয়েছে, সেটা হচ্ছে যে ফারজানা মুন্নি আপু, আমি ওনাকে চিনিও না, কখনো দেখিনি, নাম প্রচুর শুনেছি। আর আমার এত বছরের কেরিয়ারে কখনো গান বাংলাতে কোনো একটা জায়গায় কাজ করার সুযোগ হয়ে ওঠেনি।
কারণ আমার তো কাজের জায়গাটা অলওয়েজ শাকিব খানই তৈরি করে দিতেন। আমি এই বিষয়ে একেবারেই অজ্ঞ, কারণ প্রত্যেকটা উঁচু কাজের সাথে তো আসলে অনেক কিছুই জড়ানো থাকে। তো আমি কখনো চাইনি যে আমার সন্তানের বাবা আমার কারণে কখনো হেট হোক, কারণ আমি যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি এবং পরিশেষে যেদিন আমি একা কাজ করা শুরু করেছি তখন তো আসলে আমি একটা সন্তানের মা, তো আমার দায়বদ্ধতা কাজ করেছে। কারণ প্রত্যেকটা কাজের সাথেই না যতই আমাদের রাগ থাকুক, মনোমালিন্য থাকুক, বাট একটা কথা কিন্তু অবশ্যই আমার সন্তানের বাবার সম্মানটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো অ্যাজ এ ওয়াইফ বা অ্যাজ এ সন্তানের মা হিসেবে এটা ধরে রাখার দায়িত্বটা আমার। তা আমার সেই সুবাদে কখনোই গান বাংলাতে কাজ করা হয়নি। আর আমি কাজের জায়গাটাও তুমি দেখবে আমি অনেক সংকুচিত, এবং তুমি খুব কাছে থেকেও দেখো যে আমি অনেক বুঝে কাজ করি, যেখানে আমি ডমিনেট করতে পারি, যেখানে আমার সম্মানটা বজায় থাকে। তো ওই জায়গা থেকে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমরা সকলেই দেখেছি রাত 3টায়। আর এত রাতে আমি জেগেও থাকি না, কারণ আমি খুব আর্লি ঘুমাই, আর্লি উঠি, যেহেতু আমি একটু বাল্কি ফিটিংয়ের, আমি কখনোই ফিটিংস মানে বডি ফিট করতে পারি না। সো আমার মানে প্রপার জিমটা করা দরকার, সো ওই জন্য আমি সকালে ঘুমিয়ে যাই। আর বাচ্চারও এডুকেশনগুলো থাকে, এভরিথিং। তো সব কিছু মিলে আমি 6টায় উঠে যখন দেখি যে এরকম একটা স্ট্যাটাসের চালাচালি হয়েছে এবং দেশের বাইরে একজন জার্নালিস্ট ওটাকে স্ক্রিনশট দিয়েছে, উনি ওনার পেজে সবকিছু হয়েছে, আমি না খুবই অবাক হয়েছি। মানে স্ট্যাটাস কথাবার্তায় আমি ভীষণ অবাক হয়েছি। তোমার নামটাও ছিল, হ্যাঁ, এবং আমাকে কেন্দ্র করে উনি লিখেছেন যে আমার অপু বিশ্বাসের পরিবারের সাথে যে ঘটনাটা ঘটিয়েছেন সেটা তাপস ভাইয়ের সাথে বুবলি সেম ঘটনাটা ঘটাতে যাচ্ছেন, ঠিক আছে। তো এই ঘটনাটা দেখে আর আমি সত্যি কথা বলতে গেলে কি উনি এইসব আর নতুন কি, উনি এইসবে অভ্যস্ত। তো ওই জায়গা থেকে কিছু প্রমাণ আসে আর কিছু প্রমাণ হয়তো আড়ালেই থেকে যায়। তো ওই জায়গা থেকে পরে আমি এসব আমার গায়ে মাখিনি, আমি আমার মতো আছি। কারণ আমার তো ওনাকে না কথা বললে আমারই প্রবলেম, মানুষ মনে করে, ভাবে যে অপুই সব বলে, আর মানে উনি একেবারে ধোয়া তুলসীর পাতা। তো ওই জায়গা থেকে আমি আমার মতো চুপ। সামহাউ বিকালের দিকে একটা ফোন এসেছে। তো এখন তো ট্রু কলার এটা সকলের কাছে আছে, স্মার্টফোনের কাছে, তো ট্রু কলারের নাম সবকিছু একটা ট্যাগ আসে। তো খুব স্বাভাবিক, এটা অস্বীকার করব না। যখন আমার মনে হয়েছে যে এই ফোনটা ধরা দরকার, আমি ফ্র্যাকশন অফ সেকেন্ডে ফোনটা ধরেছি এবং খুব ইন্টারেস্টলি ফোনটা ধরেছি। আমার আনন্দের জায়গাটা তীব্র ছিল, অস্বীকার করব না। ফোনটা ধরার পর তখন আপু আসলে দুঃখের কথাগুলোই বলছিল যে অপু ও এত একটা ম্যানমানা মেয়ে, এত বেশি স্লো এবং এত মানুষ পটাতে পারে, মানে এটা জাস্ট বিলিভ করার মতো না। এবং গান বাংলাতে আমি যেভাবে মানুষকে ওয়েলকাম করি বা মানুষের টেক কেয়ারগুলো করি, সেম এই টেক কেয়ারগুলো সে আগামী 2 মাস পর থেকে স্টার্ট করেছে। আমি 2 মাসে বিরক্ত। তা আমি আবার খুব মজা করে শুনতে চেয়েছি, আপু কীরকম? তো বলছিল যে এরকম ধরো আমি কেউ আসলে যেমন বলি এই তোমরা খেয়েছো, খাবে, আচ্ছা খাও, সেম সে সবাইকে বলতো। কারণ গান বাংলাতে যেহেতু একটা বড় প্রতিষ্ঠান, সমস্ত বাংলাদেশের টপ অফ দ্য ওয়ান লোকেরা ওইখানে যায়, গান করে, বা তাদের প্ল্যাটফর্মটা ডিফারেন্ট। তো সেইখানে হচ্ছে ওই রকম করে বলে। ইনফ্যাক্ট মজার একটা তথ্য দিয়েছে, আপু নাকি যে পানিটা খায় কিনলে পানি, হ্যাঁ, ওই পানিটা সে খায় পুরোটা তাকে কপি করা। হ্যাঁ একদম, যে কপিটা আমাকে করতো একটা সময়, তোমরা ধরতে ধরতে বিরক্ত এবং সোশ্যাল মিডিয়া ধরতে ধরতে শেষ। তারপরে উনি কিনলে ছাড়া খান না, তারপর উনি একটু ব্ল্যাক কফি খেতে পছন্দ করেন, ওটাও ব্ল্যাক কফি খেতেন। এবং কফির এখানে নাকি আপু একটা বললো যেটা নাকি ভাইয়া যখন কফি না খাবে উনি ততক্ষণ ধরে কফি খাবেন না, উনি ওয়েট করবেন। হ্যাঁ, তো উনি বললেন, আমি আবার ওনাকে এক ফাঁকে বললাম, আচ্ছা আপু আপনি যে স্ট্যাটাসটা দিলেন আবার তুলে দিলেন, আবার বললেন যে আমার এটা হ্যাক হয়েছে, আবার কিছুক্ষণ পরে ব্যাক আনলেন, আর এর সমস্তটা ঘিরেই আমার নাম কেন আপনি বললেন? আমি তো আপনাকে চিনিও না, আপনার সাথে আমার ফেসবুকে পরিচয় নেই। হ্যাঁ আমি আপনাকে চিনি, অবশ্যই, ডিউ রেসপেক্ট আপু, আমি আপনাকে চিনি, বাট আপনার সাথে আমার কখনো হাই হ্যালো হয়নি, আমি আপনাকে ওইভাবে মিডিয়া হিসেবেও চিনি না, কিন্তু আপনি কেন আমাকে এই নামটা ঘিরে বললেন? বলতেছে আমি একদম রিয়ালাইজ করতে পেরেছি যে তোমার ভিতরে কতটা কষ্ট এবং কি হতে যাচ্ছে। এবং উনি অসম্ভব লেভেলের ভাইয়াকে লাভ করে, অসম্ভব লেভেলের ভাইয়াকে পছন্দ করে। মানে অবশ্যই একটা হাজবেন্ডকে তো ওয়াইফ লাভ করবেই, এটাই স্বাভাবিক। সে তো অন্যর হাজবেন্ডকে না টানাটানি করে ভালোবাসতে আসেনি, নিজের স্বামীকে তো সে ভালোবাসবেই। তো ওই জায়গা থেকে তাই বললাম আচ্ছা সব করলেন আপনি, আমাকে নিয়ে স্ট্যাটাস দেন, ঠিক আছে আমার প্রবলেম নেই, আমার ব্যক্তি জীবনটা সকলের কাছে দিলেন, বাট আপনি কেনই বলতে গেলেন যে আমি হ্যাক করেছি? ইনফ্যাক্ট
আবার আপনি রিটার্ন আসছেন আলহামদুলিল্লাহ, তো আপনি আমার নামে স্ট্যাটাস দিলেন, আমার প্রবলেম নাই, বাট আপনি হ্যাকার কেন আমাকে বানালেন? এইটা আমি বুঝতে পারলাম না। বলতেছে অপু আমার জাস্ট মাথায় কাজ করছে না, তোমরা মিডিয়ার মানুষ, আমি কি করতে পারি, আমি সাকিবকে কথাগুলো জানাতে চাই। তখন সাকিব তোমার দর্দের শুটিংয়ের জন্য বেনারসে, আমি তখন তাকে SMS করলাম দিস অন দিস, সে নাম্বার চাচ্ছে দিব কিনা, তো বললাম ওকে ফাইন। তো এই কথা বলে আমি তাকে নাম্বারটা দিয়ে দিয়েছি, সে নাম্বারটা পেয়েছে। নাম্বারটা পাওয়ার পর সে কয়েকবার কথা হয়েছে এবং আপু কথা বলেছিল তোমার অলওয়েজ যখন ভাইয়া বাসা থেকে বেরিয়ে যেত তখন, এবং ভাইয়া অলওয়েজ বিকেলে বাসা থেকে বেরিয়ে যেত, তখন ওর সাথে কথা হয়েছে। তো এই কথাগুলো আমার যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছো, আই থিঙ্ক আমি একটু নোট করে দিই। শাকিব খানের একটা ভয়েস রেকর্ডও মনে হয় কোন একটা চ্যানেল থেকে বেরিয়েছিল, সেখানে কিন্তু শাকিব খান একটা জায়গায় বলেছে যে যে কথাগুলো অপু বিশ্বাস বলেছে সে কথাগুলো তো আমিও জানি, আমার কাছেও আছে বলেছে। ওয়ারিস আমি কথাগুলো বলতে চাই না, যেহেতু একটা রেসপেক্টেড জায়গা আমি ধরে রেখেছি আমার সন্তানের জন্য, এবং অনেক কিছু আমি আমার ঘাড়েও নিয়ে নিই। হ্যাঁ, তো তাহলে কথাগুলো তো দুজনের মধ্যেই জানা। না সে তো একটা মানে আরো এর আগেও বলেছেন যে তাদের সাথে কোনো রকম সম্পর্কও নেই না, তার মানে যদিও সেটা সম্পর্ক নেই এখানেই সীমাবদ্ধ রেখেছেন, বাট বৈবাহিক সম্পর্কের যে ডিভোর্স বা বিয়ে করা এটা নিয়ে সে আসলে কখনোই কথা বলেননি। হ্যাঁ হ্যাঁ, এবং তাদের ওই সময়কার কাছের মানুষ, আমার মনে হয় যে একজন প্রযোজক কাম ডিরেক্টর ভাইও আছেন, উনিও কয়েকটা জায়গায় কিন্তু বলেছেন বিয়ে হয়নি। আমি এই প্রসঙ্গটা আমি মুখে বলতে চাই না, বাট এই প্রসঙ্গগুলো কিন্তু আসে, কারণ কিন্তু তোমার বিয়ে নিয়েও তো সে কয়েকদিন আগে গণমাধ্যমে একটা প্রশ্ন তুলেছে যে বোকার রাজ্যে উনি আসলে ওনার অস্তিত্ব সংকটে ভুগছেন। আমার কাছে মনে হয় তোমার বিয়েটা তো আসলে ঠিক না বা ঠিকভাবে হয় না। হ্যাঁ, উনি আসলে আমার মনে হয় যে ওনার ডাক্তার দেখানো উচিত, ওনার সুস্থ ট্রিটমেন্ট দরকার, কারণ উনি মানুষ অস্তিত্ব সংকটে ভুগলে অনেক কিছুই হতে পারে। আমার মনে হয় ওনার একটা ডাক্তার দেখানো দরকার। যেমন আমি বলি তোমাকে এই কথাটা একটু শেষ করে নিই। তো আপু যখন আমাকে বললেন তখন আপু আমি বললাম যে আপু আপনি তিনটাই কেন মানে স্ট্যাটাসটা দিলেন, এটার ব্যাখ্যাটা আমাকে দেন। তখন বললো যে আপু আমি ভিডিও কল করেছি তোমার ভাইয়াকে, আর আমাকে ভাইয়ার কাছে এতটাই খারাপ বানিয়েছে, মানে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপের একজন আমি আর কি। সো ওয়ার্ড, আমার ফ্যামিলি ভালো থাকলে আমার ভালো, আমার লোকের থেকে ইম্পর্টেন্ট, আর আমার ফ্যান ফলোয়ার্স অলসো। তো ওই জায়গা থেকে ভাইয়াকে যখন ফোন করেছে তখন নাকি যে বাথরুম যে, তো ভিডিও কল মানে তো অবশ্যই আশেপাশে সবকিছুই দেখা যায়, তখন নাকি ভাবি বলেছে যে আমি জানি উনি আছেন, ও কোথায়। তো ওনারাই একটা বাসার প্লেসটা জানে যে আসলে ডান দিক থেকে বের হলে ওটা বাথরুম থেকে বের হওয়া, না বাম দিক থেকে বের হলে ওটা কিচেন থেকে বের হওয়া, রাইট? তো উনি যেদিক থেকে বের হয়েছে ওটা নাকি বাথরুম মেয়ে ছিল, বাথরুম প্লেস থেকে। তো বের করে এসে উনি ক্যামেরার সামনে এসে নাকি ফ্যাক করে হাসি দিয়ে দিছে, বুবলি হাসি দিয়ে দিছে। হ্যাঁ, আর আপু একটা প্রশ্ন করছে যে তোমার লজ্জা করে না? তুমি জানো না যে ভাইয়ের কথা বলছে সে ম্যারিড? হ্যাঁ, একটা ম্যারিড মানুষের রাত 3টায় তুমি কি করো? যখন বলছে কি করো, এই 3টা কথাই উনি বলছে, তখন নাকি উনি ফ্যাক করে হেসে দিচ্ছে। ভাবি বলে ফ্যাক করা হাসি আর আবার স্ট্যাটাসে হাত দেওয়া, মনে হয় যে কারেন্টের মতো, যেমন ফ্যান চলে, তখনই আমি এটা স্ট্যাটাসটা দিয়ে দিয়েছি অপু। আর পরে আমার ফ্যামিলির মনে হয়েছে যে আমার পারিবারিকভাবে একটা ব্যক্তিত্ব এসে লাগছে, খুব স্বাভাবিক না, সবাই তো কোয়ালিটি টাইম অনায়াসে বলা সাহস পাবে না। মানে বলা হচ্ছিল যে কেউ বলছে যে তুমি ফাঁস করছো ভয়েস রেকর্ড। আমি ভয়েস আমার তো ফাঁস করার ব্যাপারটা তারা আমাকে কেন বলে? আমার সাথে আমার পরিবারও জড়িত আছে। সো ওই কথাটা বলে তো আসলে যদিও আমার ভয়েসটাই শুনতে পেরেছে, আমার যদি ফাঁস করা হতো আপুর অনেক কথা ছিল আমার কাছে, অনেক কথা। আচ্ছা, আরো কথা যেমন এরকম কথিত আছে, কেউ বলছেন যে শাকিব খানের বাসায় তোমার যাতায়াত আছে, এটা মানে ওপেন সেক্রেটের মতোই হয়ে গেছে, যে তুমি সেখানে যাও আসা করো, এবং সেখানে গিয়ে নাকি একটা সময় বুবলিকেও তুমি পেয়েছো এবং তাকে নাকি প্রচন্ড লেভেলের বকাঝকা করে বের করে দিয়েছিলা শাকিব খানের সামনেই। না, বের করে দেওয়ার ব্যাপারটা আসলে এটা একদম মানে এটা তার সামনেই এই ঘটনাগুলো ঘটেছে। কে এটা বলেছে জানি না, বকাবকি না না না, এটা আসলে আমাকে কেউ হয়তো বলে থাকলে ছোট করে বলা। ওনাকে আমি কখনোই পাইনি, ওই দিনই আমি দেখেছি ওনাকে।
আর এটা অফিস, বাসা কেন বারবার বলে, দুইটা প্লেস, হ্যাঁ দুটো প্লেস। সো এটা অফিসে যে কেউ আসতে পারে, সো এটা আমার কোনো বদারেশন নেই, এবং এটা নিয়ে আমি কখনো কথাও বলিনি। আমার কথা হচ্ছে ইম্পর্টেন্ট ডেফিনেটলি হয়তো বা বাসা হতে পারে, বাট অফিস নিয়ে আমার কোনো মাথায় হেডেক নেই, অফিসে যে কেউ আসতে পারে। সো তুমিও আসতে পারো, আরও XYZ, আর সবাই আসতে পারে। শাকিব খানের প্লেসে শাকিব খান কাকে অ্যাক্সেস দিবে, কাকে দিবে না, এটা একান্তই তার। কিন্তু তোমার তো নিয়মিত বাসায় যাতায়াত আছে, সেই বিষয়টা তো আমি ক্যামেরায় ক্লিয়ার করতে আসিনি, কারণ আমার তো ওই ব্যক্তি জীবন, আমি বললাম না যে এখন আমি ব্যক্তি জীবনটা ব্যক্তিত্বের মতো রাখতে চাই, ব্যক্তি জীবনটা ব্যক্তিত্বের সাথে রাখতে চাই। দেখো ওয়ার্ল্ডে অন ক্যামেরায় কিন্তু একটা কথা বলে ফেলছো অলরেডি, সেটা হচ্ছে শাকিব খানকে তুমি নাম্বার দিয়েছো, তার মানে কি দাঁড়ালো শাকিব খানের সাথে তোমার রেগুলার যোগাযোগ হচ্ছে? ওই যে ভাবির বিষয়টা তো, হ্যাঁ আমি নাম্বার দিয়েছি অফকোর্স। দেখো বাচ্চা আছে, এটা অস্বীকার করা একেবারেই ভুল, কারণ আর জয় আবার তার বাবাকে অসম্ভব লেভেলের ভালোবাসে, মানে যতটা না মানে আমাকে কেয়ার করে তার চেয়ে বেশি তার বাবাকে কেয়ার করে, সো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, নায়িকা অপু বিশ্বাসের আসলে কোন নামটা শুনলেই খুব বেশি রাগ হয়? দেখো রাগ তো মানুষের হয়, কিন্তু কিছু কিছু জিনিস থাকে না যে মুখে আনতে চায় না, ভালো লাগে না। তো যেহেতু মুখে আনতে চাই না, সত্যিই রাগ হয়। এত সুন্দর অনুষ্ঠানে আমি আসলে মানে রাগটা আনতে চাই না, এক্স্যাক্টলি এমব্রেস করতে চাই না। আচ্ছা, আমি কি এখন একটু উপস্থাপক সাজতে পারি? অনেক দর্শক তো প্রত্যাশা করতেছে যে অপু বিশ্বাসের মুখ থেকে আরো কিছু শুনবে। আচ্ছা শুনো, এখন কথা হচ্ছে যে রাহাত সাইফুল আমার খুব ভালো একজন বন্ধু, কিন্তু এই বন্ধুটা হওয়ার পেছনের কোনো কারণ আছে যেটা দর্শক জানে না? হ্যাঁ, খুবই কারণ আছে। আমার যতদূর মনে পড়ে যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, সম্পর্কটা ছিল রেসপেক্টেড, এবং আমরা আমাদের অপু বিশ্বাস দিদিকে চিনতাম এবং দিদিকে আমরা ফোন দিয়ে খুব রেসপেক্টলি দিদি সম্বোধন করেই কথা বলতাম। তো সেই জায়গা থেকে দিদিকে একবার আমি ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে দিদি কিছু কথোপকথন আমার সাথে শেয়ার করেছেন, সেটা তাদের ব্যক্তি জীবন নিয়েই। তো আমি সেটা লেখার পাশাপাশি আমি সেই অডিওটাও পাবলিশ করি আমার সংবাদ মাধ্যমে। এরপরে দিদি খুব হার্ড হয় বিষয়টা নিয়ে, এবং আমাকে ফোন দিয়ে সে তার যে স্টাইল, সেই স্টাইলে সে আসলে আমাকে যতটুকু বলার বলছেন যে আপনি তো আমার অডিওটা ফাস্ট করে দিলেন, হ্যাঁ খুব ভালো কাজ করেছেন, মানে এভাবে মানে জাস্ট আমি বুঝতেছিলাম যে সে আসলে আমার উপরে রাগ করেছেন এবং তার একটা মনে কষ্ট ছিল। তো ওর পরেই না আমাদের আসলে কথোপকথনটা বেড়ে যায়, এবং সেই কথোপকথন থেকেই কিন্তু সবচেয়ে দুর্বলতার একটি জায়গা, যেটা হচ্ছে মা। সামহাও তোমার মা এবং আমার মার নাম সেম, একদম। তারপর তোমার এসএসসি আমার এসএসসি সেম, তোমার এজের যে স্ট্যাটাস আমার এজের স্ট্যাটাস সেম, এই সবকিছু সেমের মধ্য দিয়ে আসলে বন্ধুত্বের জায়গাটা স্ট্রং হয়, এবং আমাদের চিন্তা ভাবনা মোটামুটি অনেক সময় সেম হয়ে যায়, বা আমরা অনেক সময় শেয়ার করি এবং তুমি অনেক সময় শেয়ার করো এবং আমাকে বেশ কিছু পরামর্শ দাও অনেক সময়। সবচেয়ে বড় কথা বন্ধু, তোমার একটা জিনিস খুবই ভালো লাগে, তুমি খুব নিট অ্যান্ড ক্লিন একটা বুদ্ধি দাও বন্ধুকে। সেই বুদ্ধি বা সেই কথার মধ্য দিয়ে কখনো স্বার্থপর বা আমার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই চিন্তাটা করো না, যে জায়গায় স্বচ্ছতা মনে হয়, এটা অন্যরকম একটা ভালো লাগা। আর যেহেতু আন্টির নাম শেফালি, আমার মার নাম শেফালি, এই জায়গাটা একটু খুবই দুর্বলতা কাজ করে। আর তারপরে না কোথায় জানি না, যেহেতু সেম ইয়ার একটা মেন্টালিটি আমাদের একসাথে ম্যাচ করে যায়, কথাবার্তা, এডুকেশন, সবকিছু, সেখান থেকে আসলে বন্ধুত্ব। এবং আমি একটু এর সাথে অ্যাড করতে চাই, মানে আমাদের তো আসলে এই প্রফেশনাল জায়গা থেকে অনেকের সাথেই মিশতে হয়, তো সেই জায়গা থেকে তোমার সাথে মিশে যেটা মনে হয় যে একদম ফ্যামিলিয়ার, যে আমি মনে হয় যে আমি কোনো আমার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলতেছি, নিজের ভাই বোন যেটা হয় আর কি, কোনো কথাই কোনো আমি জানি যে এই কথাটা বললে তুমি রাগও করবা না, আবার রাগ করলে আমার যায় আসে না, ব্যাপারটা এরকম। আবার তোমার ক্ষেত্রেও সেম আছে, ও অপুর জায়গায়, বাট ওকে একটা কথা বলে দিলাম, এতে ও রাগ করবে না বা ওর যায় আসে না, মানে এই যে কনফিডেন্সটা, এখান থেকেই আসলে বন্ধুত্ব। সত্যি আমি সত্যি প্রোগ্রামের মধ্যে দিয়ে বলতে চাই, আমাদের বন্ধুত্ব যেন চিরকাল থাকে। তোমাকে আসলে অসংখ্য ধন্যবাদ রাইজিং বিডি স্পেশালে আসার জন্য। আমরা প্রাউড যে তুমি এসে অনেক সময় দিয়েছো, গল্প করেছি। আর রাইজিং বিডি দর্শকদের জন্য যদি কিছু তুমি বলতে আর কি। থ্যাংক ইউ তোমাকে আমাকে গেস্ট করার জন্য। রাইজিং বিডির সকল দর্শককে আমার অত্যন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা বরাবরের মতোই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় বলি যে বাংলা সিনেমার সাথে থাকবেন। আজকে বলতে চাই নতুন কথা, বাংলা সিনেমা কেন্দ্রিক কথা জানবেন, বাংলা সিনেমা কেন্দ্রিক কথা জানার চেষ্টা করবেন। যখনই কোনো ব্যক্তি জায়গাটা আসবে আপনারা নিজেরা স্কিপ করবেন, কারণ পরিবার সকলের আছে।
এক্সপ্লেন করা এবং ভালো মন্দ তুলে ধরার মধ্যে যে ব্যাখ্যাটা মনে হবে যে সচেতনমূলক, আপনার সন্তান বা আমরা সকলে ভালো কিছু জানতে পারবো, সেটাই দেখবেন। আর রাইজিং বিডি আমার বন্ধু আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে অতিথি করে এনেছে, সত্যি আমি নিজেও অনেক বেশি সম্মানিত বোধ করছি। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।